নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি এই প্রসঙ্গে আরেকটু একটু একটু প্রশ্নটাকে অন্যভাবেও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে এটা খুব প্রচলিত। আমি বাংলাদেশের ক্ষেত্রেও দেখছিলাম যে মানে আমি যখন এই আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে তৃণমূল স্তরের যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলি, একটা অংশের মধ্যে কিন্তু একটা প্রত্যাশা এরকমও আসছে যে মানে শেখ পরিবার, এই যে পরিবারকে কেন্দ্র করে দল এবং একটা রাজনীতি টিকে থাকা, এটা আমাদের উপমহাদেশে আছে, পৃথিবীর অনেক অনেক দেশেই আছে। এবং ভারতে তো গান্ধী পরিবার এটা তারা প্রমাণ করেছে যে মানে তাদেরকে কংগ্রেসের সমর্থকেরা চান। এটা নিয়ে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু তারা প্রমাণ করেছে। তো এখানেও আমি দেখছিলাম যে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, বিশেষ করে এই দুজনের কথা অনেকেই বলছেন যে এদেরকে আরেকটু সামনের সারিতে সক্রিয়ভাবে এবং সাংগঠনিকভাবে তাদেরকে সক্রিয় করার সময় এসেছে। তো এই বিষয়টা কি আপনাদের দলের মধ্যে কখনো কোনোভাবে কথাবার্তা হয় বা কোনো কিছু, বা আপনারাই বা এটাকে কিভাবে নিচ্ছেন? দেখুন, এখানেও কিন্তু আমি মনে করি এই যে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ দেখবেন যারা সবসময় পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলে। আমি এর কোনো অজুহাত সত্য মানে এর পক্ষে কোনো যুক্তি খুঁজে পাই না। কারণ বিষয়টা যদি এমন হতো যে এটা তো রাজনৈতিক বিষয়, তাই না? এখন কোন পরিবার যদি মানুষের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সে তো অটোমেটিকলি হারিয়ে যাবে। আবার এখন কোন দলের কর্মীরা যদি পরিবারের কাউকে চায় এবং সেখানে যদি আপনি ব্যর্থ হয়ে ঘটে যে না, পরিবার হবে না, তার মানে তো আপনি আরেকজনের ইচ্ছা শক্তিটাকে দমন করতে চাচ্ছেন। তো এটা তো আপনার যৌক্তিক হলো না, এটা তো আপনার গণতান্ত্রিক আচরণ হলো না। না, উনি একটা কথা উত্তরে যেটা বলেছেন যে আওয়ামী লীগ কখনোই শুধু আমার পরিবারের দল নয়, এটি সেই লক্ষ লক্ষ সাধারণ বাংলাদেশির দল যারা আমাদের সমর্থন করে এবং যাদের স্বার্থ আমরা প্রতিনিধিত্ব করি। সজীব বা সাইমা যদি আরো সজীব বা সাইমা যদি আরো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন, তবে তা হবে যোগ্যতা ও দলের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তিতেই। এই কথাটি উনি বলেছেন। অর্থাৎ তাদেরকেও সঠিকভাবে উনি সঠিকভাবে বলেছেন যে আওয়ামী লীগ আমার পরিবারের দল নয়। দেখুন, আমি এই প্রসঙ্গে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে ফিরে যাব। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে লিখছেন যে আমি কারাগার থেকে বেরিয়ে এসেছি, আমার ডান পাশে হাসু বসরা, সামনে দলের কিছু লোকজন, পরিবারের সদস্যরা, একটু দূরে শেখ কামাল আনমনে খেলছিলেন। হঠাৎ করে শেখ কামাল খেলা থামিয়ে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে হাসু বলতেন সংক্ষেপে। তো খেলা থামিয়ে হাসুর দিকে লক্ষ্য করে বলল, হাসুবু হাসুবু, তোমার বাবাকে আমি একটু বাবা বলে ডাকতে পারি? আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তার এই লাইনটি পড়ার পরে আমার চোখ ঝাপসা হয়ে এসেছিল। আমি আর পড়তে পারিনি, আমি খুব আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম এবং এখনো সে আবেগ আমাকে সবসময় ঘিরে ফেলে, আঁকড়ে ধরে। আমি ভাবলাম যে কি ব্যাপার, এটা কেন হবে? আমি একটু ভেবে পরে নিজে উত্তর পেয়ে গেলাম, আরে শেখ কামাল চিনবে কি করে শেখ মুজিব তারও পিতা? জানার কথা নয়, কারণ তখন তো বঙ্গবন্ধুর কাছে পরিবার মানে তো তার প্রিয়তম স্ত্রী ফজিলতুন্নেসা ছিল না। তখন তো বঙ্গবন্ধুর কাছে পরিবার মানে তার স্নেহের শেখ হাসিনা বা শেখ কামাল ছিল না। তখন তো পরিবার মানে বঙ্গবন্ধুর কাছে ছিল বাংলাদেশ, এবং এই বাংলাদেশটাকে তিনি পরিবার বানাতে গিয়ে তাকে লড়াই করতে হয়েছে আইয়ুব চান্তার বিরুদ্ধে। তার জীবন কেটেছে কারাগার থেকে কারাগারে। আজকে রাজশাহীর কারাগার থেকে মুক্তি পেলেই আরেকটি পরোয়ানায় তিনি পৌঁছে গিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে পুরান ঢাকায় কোনো সমাবেশে বক্তৃতা শেষ করেই আরেক গ্রেপ্তারি পরোয়ানায় তিনি পৌঁছে গিয়েছেন ময়মনসিংহ কারাগারে। তো এই মানুষটা তো গোটা বাংলাদেশটাকে একটা পরিবার বানাতে চেয়েছিলেন। এবং
আমি এই প্রসঙ্গে এক সময় লেফটিস্ট পলিটিশিয়ান কাজী জাফর, আপনি নাম শুনেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এরশাদের আমলে। উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে মানে রাজাকারদের ক্ষমা করা নিয়ে, যদিও বা বঙ্গবন্ধু গুরুতর অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছিল যে খুন, গুম, অগ্নিসংযোগ, ডাকাতি, এই অভিযোগ যাদের উঠেছিল তাদেরকে উনি ক্ষমা করেননি। এবং সেই অপরাধে ৭৫ সালে 15 আগস্ট 11,500 রাজাকার কারাগারে ছিল, কয়েকজনের ফাঁসিও হয়েছিল। তো কাজী জাফরুল্লাহ বলছিলেন যে বঙ্গবন্ধুর কাছে যে আপনি কেন ওদের ক্ষমা করেছেন। তখন তিনি বাংলাদেশের প্রেক্ষাপটটা বর্ণনা করে, দেখ জাফর, আমরা ছোট্ট একটা দেশ, এখানে ধর যেমন তোর পরিবারে তুই করিস লেফটির রাজনীতি, তোর অমুক চাচা করে আওয়ামী লীগ, অমুক চাচা করে জামাত ইসলাম। জাফর বললো যে না, উনি জামাত ইসলাম না, উনি নেজাম ইসলাম করে। ইভেন বঙ্গবন্ধু তখন তার নিজের পরিবারও আসলেন যে আমার পরিবারের অমুক করে মুসলিম লীগ, শেখ মোশাররফ। হ্যাঁ, তো বলি যে আলটিমেটলি তো আমরা এটা যদি আমি এখন যদি এই বিচার বা এটা যদি অব্যাহত রাখি, তাহলে তো এটা লং টার্ম কন্টিনিউ করবে। ছোট্ট এই দেশটা কি সেটা কন্টিনিউ করতে পারবে, এই লোড নিতে পারবে? মানে তার হৃদয়টা কত বিশাল ছিল আপনি ইমাজিন করতে পারেন। এবং খোদ কাজী জাফর এটা বলছিলেন যে উনি কত বিশাল বা উনি চিন্তা করতেন। হ্যাঁ, মানে উনি মানে দেশটাকে নির্মাণ করতে চেয়েছিলেন, দেশটা গৃহযুদ্ধে মানে বুধ হয়ে থাক, সংঘাতের মধ্যে পড়ে থাক, এইটা উনি চাননি। উনি বুঝেছিলেন যে উনি বড় অপরাধী যারা তাদের শাস্তি দিতে চাইছেন, তার প্রমাণ হচ্ছে কি খুন, গুম, ডাকাতি, অগ্নিসংযোগের সাথে সম্পৃক্তদের বিচার করা হবে, বাকি যারা ছোট মোটো করছে মাফ করে সবাই মিলে আমরা একটা পরিবার হয়ে বাঁচবো। তাহলে বঙ্গবন্ধু কন্যার কাছে তো এটাই পরিবার, উনি তো তারই কন্যা। হ্যাঁ, তো উনি এটা বলতে চাই যে আওয়ামী লীগ মানে তো আমার পরিবার নয়, এরা তো সবাই বঙ্গবন্ধু তো এদেরকে নিয়ে আওয়ামী লীগ বানিয়েছেন। হ্যাঁ, আর উনি যেটা বলেছেন যে জয় এবং পুতুলকে নেতৃত্বের যোগ্যতার পরিচয় দিয়ে আসতে হবে, দ্যাটস গুড। এখন আওয়ামী লীগের কর্মীরা যদি মনে করে জয় বা পুতুল ইজ আওয়ার বেস্ট চয়েস, তাহলে যদি উনি সেখানে দিতে না চায়, এটা তো উনিও তো মানুষের চাহিদাকে বা কর্মীদের চাওয়াটাকে উপেক্ষা করছেন। সুতরাং আমরা মনে করি, আমরা চাই ওনার পরে বাংলাদেশের মানুষ চায়, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী চাই, আপনি যদি ইভেন ভোটও দেন, একটা যদি ভোটের ব্যবস্থাও করেন, আপনি দেখবেন বাংলাদেশের আওয়ামী লীগের, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 99% নেতা কর্মী চাইবে যে কোনো কিছুর বিনিময়ে। যেমন আমরা অতীত আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি মিটিং এ আমরা স্পষ্ট করে বলতাম নেত্রীকে যে আপনার পরে কে হবে, আমরা মনে করি এখন থেকে করা উচিত। তিনি বলতেন যে এগুলো তোমরা ঠিক করে নিও, আমরা ওরা যদি করতে চায় রাজনীতি, অর্থাৎ উনি চাপি দিতে চান নাই। কিন্তু আজকে কর্মীরা যদি চান, অবশ্যই আমি মনে করি তাদের উচিত। কারণ আপনি তো একটা রাজনৈতিক দল কিভাবে চলবে না চলবে, এটা তো একজন বুদ্ধিজীবী ঠিক করার কথা না, ঠিক, এটা তো একজন কলামিস্টের ঠিক করে দেওয়ার কথা না। ঠিকই। এখন দলের কর্মীরা যদি আমাকে চায়, আপনি যদি বলেন যে আমাকে দেওয়া যাবে না, আপনি তাহলে আওয়ামী লীগ করেন। আপনি আওয়ামী লীগে এসে আপনি আপনার মতটা অধিকাংশের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই সেটা সম্ভব। ঠিক। এখন কংগ্রেসের কর্মীরা যদি প্রিয়াঙ্কাকে চায় বা রাহুলকে চায়, এখানে আপনি কলামিস্ট, সাংবাদিক, বুদ্ধিজীবী, আপনি তো বলতে পারেন না যে ওটা চাওয়া যাবে না। ঠিক, ওইটাই তো বরং আমি মনে করি যে চাপিয়ে দেওয়া, মানে এটা তো গণতন্ত্র পরিপন্থী একটা বিষয়, গণতন্ত্র পরিপন্থী একটা বিষয়, তাই না? তো এই জন্যই, বাট উনি যেটি বলেছেন যে তাদেরকে নেতৃত্বের যোগ্যতার পরিচয় দিয়ে আসতে হবে, আমরা মনে করি পুতুলের যে আন্তর্জাতিক কানেক্টিভিটি এবং তার যে গ্রহণযোগ্যতা তিনি তৈরি করেছেন ইতিমধ্যেই। হ্যাঁ, পুতুল আমি যেটা মনে করি এটা, এবং নিঃসন্দেহে তার নেতৃত্বে আসার সমস্ত যোগ্যতা তার মধ্যে বিরাজমান। এবং উনি ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, জানাশোনা নেই, কিন্তু তাকে যে পর্যবেক্ষণ আমাদের তাকে ঘিরে, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে অবদান, তার যে সাবমিসিভনেস, I think she belongs all the quality to lead Awami League like a party. And also আপনার যদি আমি সজীবাজি জয় ভাইয়ের কথা বলি, আপনার তার যে পড়াশোনা করার, তার যে পড়াশোনার লেভেল,
এবং কোইন্সিডেন্টলি 2008 সালে আমি যখন হার্ভার্ডে একটা সেমিনারে গিয়েছিলাম, হার্ভার্ড ইউনিভার্সিটিতে, তখন আমি যখন বললাম যে আই এম ফ্রম বাংলাদেশ, তখন হার্ভার্ড ইউনিভার্সিটির আপনার পলিটিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন, যিনি আপনার ডেভিড কিং, তো তিনি আমাকে প্রশ্ন করলেন যে ডু ইউ নো মিস্টার সাজিব? আমি বললাম ইয়া, আই নো, হি ইজ আওয়ার ফিউচার লিডার অফ বাংলাদেশ। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার হাউ ডু ইউ নো হিম? তো ডেভিড কিং আমাকে বললেন, হি ওয়াজ মাই স্টুডেন্ট এন্ড হি ওয়াজ ভেরি ব্রাইট এন্ড ভেরি মানে ইন্টেলিজেন্ট স্টুডেন্টস। সো আমি মনে করি এগুলো তো, আমি তো এর প্রত্যক্ষ সাক্ষী, এটা তো অন্য কেউ বলেছে তার, আমার নিজের কথা। এবং আই হ্যাড মেনি পিকচার্স উইথ ডেভিড কিং। তো এগুলো তো আমার নিজের চোখে দেখা ঘটনা, এগুলো তো কারো শিখে দেওয়ার বিষয় না। সো ইন দ্যাট কন্টেক্সট আমি মনে করি সজীব যে জয় ভাইও যদি আওয়ামী লীগের লিডারশিপে আসতে চায়, তাহলে তাদের মধ্যে যোগ্যতার কোনো কমতি আছে সেটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি দ্য বিলংস অল দ্য কোয়ালিটি। এখন বাকিটা হচ্ছে আপনি তাহলে বলছেন যে আজকে যে সংকটটাও তৈরি হয়েছে, একটা মানে যে অদ্ভুত পরিস্থিতি জনিত যে হয়েছে, তাতে তাদেরও একটা ঐতিহাসিক দায়িত্ব পালনের পরিস্থিতি এসছে, যে এখন আরো বেশি দায়িত্ব নিয়ে দলের নেতৃত্বের জায়গাতে চলে আসা উচিত বলে মানে আপনি অন্তত ব্যক্তিগতভাবে তাই মনে করেন? বা আপনার দুজনের মধ্যে বঙ্গবন্ধু কন্যা যেটি বলেছেন, তারা যোগ্যতার পরিচয় দিয়ে আসতে হবে। আমি মনে করি আমি তাদের সেই যোগ্যতা আছে। আমার যে পর্যবেক্ষণ, there belongs all the quality to lead Awami League Light Party, not even to lead Bangladesh. এখন হ্যাঁ, ওরা যেহেতু দলের সরাসরি পলিটিক্সে নাই, হয়তো দলের কর্মীদের সাথে ওদের এরকম সংযোগ নেই, সেটা হয়তো কতক্ষণ সময় লাগে, এটা তো টাইম ম্যাটার। ঠিকই। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব গভীরে রাজনীতিটাকে বিশ্লেষণ করলেন এবং আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি এবং তার ভবিষ্যৎ কোন দিকে মানে যাওয়া উচিত, কিভাবে ভাবনা চিন্তা করা উচিত, এই বিষয়গুলো আপনি খুব সুন্দর করেই বিশ্লেষণ করলেন। আমার মনে হয় যে আমাদের শ্রোতা দর্শকেরা এই সাক্ষাৎকারটি থেকে যথেষ্ট উপকৃত হবেন, তার কারণ অনেকগুলি নতুন কথা আপনার বক্তব্য থেকে বেরিয়ে এলো, যে কিভাবে পরিস্থিতি, এবং আপনি একটি কথা বলেছেন যে দলের নেতা এবং জনগণের নেতা, এই দুটো হওয়াটা কি, এবং জন আকাঙ্ক্ষা পূরণের জন্য নিজেকে প্রস্তুত করা, এই বিষয়গুলি সাম্প্রতিক রাজনীতিতে আমরা খুবই কমই আলোচনার মধ্যে দেখি। আপনার কাছ থেকে এটা শুনে আমারও ব্যক্তিগতভাবে ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি ভালো থাকুন। বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার। আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দাদা। একই সাথে দাওয়ালের সম্মানিত পাঠক এবং শ্রোতা, সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমাকে দোয়া করবেন।